দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, সাথে আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, সাথে আছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। আপনাদের তিনজনকে স্বাগত আজকে আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। শুরুতে মাননীয় উপদেষ্টা আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে এই যে প্রাথমিক শিক্ষা সপ্তাহটা উদযাপন করা হবে সপ্তাহব্যাপী, প্রত্যেকটা দিবসের আলাদা আলাদা তাৎপর্য থাকে এবং একটা স্লোগান থাকে। এবার এই দিবসটি কি, কেন এবং এতে তাৎপর্যটা কি? এবারের স্লোগানটা হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি। আপনারা জানেন যে কোনো সমাজ যদি ঠিকমতো চলতে হয় তাহলে সেইখানকার সৎ বিষয়গুলোকে উৎসাহিত করতে হয়, অসৎ বিষয়গুলোকে নিরুৎসাহিত করতে হয়। আমাদের এই শিক্ষা সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে এই যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা ভালো ভূমিকা রাখছেন, সদর্থক ছাত্র হোক, আমাদের শিক্ষক হোক, আমাদের কর্মকর্তাবৃন্দ হোক, তাদেরকে উৎসাহিত করা, তাদের কাজের স্বীকৃতি দেয়া, যেন আমাদের মধ্যে এই গুণগুলোর বিকাশ ঘটে, মানুষ সেইগুলোর প্রতি উৎসাহী হয়ে ওঠে। এই হচ্ছে উদ্দেশ্য। নিশ্চয়ই, এবং যে উদ্দেশ্য দ্বারা কথা বলেন, প্রত্যেকটা শিক্ষককে যারা প্রাথমিক শিক্ষা পর্যায়ে আছে, আমরা যদি শিক্ষা জাতি মেরুদণ্ড বলি, এবং প্রাথমিক শিক্ষাটা প্রত্যেকটা জাতির প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন, আপনারা কতটা আশাবাদী যে এই পদক্ষেপগুলো মানে শিকড় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে প্রতিফলিত হবে? আমরা আশাবাদী এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব, কারণ আমাদের প্রাথমিক শিক্ষা বিভিন্নভাবে বাধাগ্রস্ত এবং এই গ্রাসরুট লেভেলের বিষয়গুলোকে চিহ্নিত করে উপযুক্তভাবে পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের প্রাথমিক শিক্ষা নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু আমাদের সমস্যাগুলো কি এক্স্যাক্ট সেটাকে চিহ্নিত করে সেটা সমাধান করার জন্য একদম স্পেসিফিক কাজ সেটা কম হয়েছে। আমরা সেইগুলো করার চেষ্টা করছি। আমাদের সাথে আছেন মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। আপনার কাছে এবার যে তথ্যটা জানতে চাই সেটা হচ্ছে, উনি তো বললেন যে একদম প্রাথমিক পর্যায় থেকে যেসব ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে আমরা সমাধানের চেষ্টা করবে। সার্বিক চিত্রটা কি আসলে প্রাথমিক শিক্ষার? আমরা এই মুহূর্তে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার চিত্র যদি বলতে চাই, তাহলে প্রথমেই বলবো যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা মোট 1,14,630টি। তন্মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 65,567টি। এই সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 1,97,13,685 জন। আমাদের শিক্ষক এবং ছাত্রের অনুপাত 1:29 জন, অর্থাৎ প্রতি 29 জন ছাত্রছাত্রীর জন্য একজন করে শিক্ষক কর্মরত রয়েছে। আমরা যদি ঝরে পড়ার হার বলি তাহলে 13% মতো ঝরে পড়ার হার। এটা করোনাকালে এই সংখ্যাটা একটু বৃদ্ধি পেয়েছে, আশা করি আগামীতে আরও কমে যাবে। আর আমাদের সমাপনী যেটা প্রাথমিক শিক্ষা সমাপন করছে এরকম সংখ্যা 87%। আমরা যদি স্কুলগুলোতে সুপেয় পানির কথা বলি তাহলে এখন পর্যন্ত আমরা 93% স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করতে সক্ষম হয়েছে এবং স্যানিটেশনের ক্ষেত্রে 88% স্কুলে আমরা মানসম্মত ওয়াশ ব্লক তৈরি করতে পেরেছি। আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, আপনার কাছে যে প্রশ্নটি এবার করতে চাই সেটা হচ্ছে, প্রাথমিক শিক্ষার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় গৃহীত পদক্ষেপ। সেই পদক্ষেপগুলো আপনারা কি এবং কি নিয়েছেন? ধন্যবাদ। 2024-25 অর্থ বছরে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণের ক্ষেত্রে 1450 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তিতে 714 কোটি টাকা অলরেডি বিতরণের ব্যবস্থা গৃহীত হয়েছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1,04,00,000 শিক্ষার্থী। এগুলো হলো অভিভাবকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট যে অর্থ আছে সেটা জুন মাসের মধ্যে বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপবৃত্তি কার্যক্রমের এই বিষয়টি আমি উপস্থাপন করলাম। এই যে উপবৃত্তি যে কার্যক্রমটা আপনারা তৃণমূল পর্যায়ে চালু করছেন বা সেটা আগে থেকে চালু ছিল, এখন সেটাকে আপনারা এগিয়ে নিচ্ছেন, সব কিছু মিলে সেটা কিভাবে প্রাথমিক শিক্ষায় যারা শিক্ষার্থী আছে, বিশেষ করে তৃণমূলে যারা অবস্থা সম্পন্ন পরিবার থেকে উঠে যারা আসে, তাদের ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা রাখবে বলে মনে করছেন? এই বিষয়টা আসলে করা হয়েছে হলো উপস্থিতির হার বৃদ্ধির জন্য। এক্ষেত্রে উপস্থিতির হার বৃদ্ধিতে এটা কিন্তু একটা ইনসেন্টিভ হিসেবে কাজ করছে এবং আমাদের ডিজি সাহেব কিন্তু তার বক্তব্যে বলেছেন আমাদের উপস্থিতির হারটা কেমন বেড়েছে।
আমার ধারণা যে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আমরা যে এই পদক্ষেপটা গ্রহণ করেছি এর সাথে সাথে অন্যান্য পদক্ষেপও রয়েছে, সেগুলোর কারণে কিন্তু আমাদের ঝরে পড়ার হারটা কমে যাওয়া, উপস্থিতির হার বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিশ্চয়ই আপনার কথা সূত্র ধরে মাননীয় উপদেষ্টা আপনার কাছে আবার আসতেছে, সেটা হচ্ছে ঝরে পড়া যে শিক্ষার্থীদের কথাটাই বলা হচ্ছিল, তাদের নিয়ে আসলে আপনার পরিকল্পনাটা কি, মন্ত্রণালয়ের পরিকল্পনাটা কি? আমাদের স্কুলগুলোতে ঝরে পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বলবো সেটা হচ্ছে দারিদ্র্য। আমরা যতদিন আমাদের দেশের দারিদ্র্য পুরোপুরি মুক্ত করতে না পারবো ততদিন পর্যন্ত এই ঝরে পড়াটাকে সম্পূর্ণভাবে নিরোধ করতে পারবো না। এটা বিবেচনায় রেখে যারা ঝরে পড়ছে তাদের আমরা কি করতে পারি সেজন্য আমাদের কার্যক্রম রয়েছে। আমাদের একটা নন ফর্মাল এডুকেশন ব্যুরো রয়ে গেছে, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। সেইখানে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। সেটা হচ্ছে ওইসব শিশুদের যারা বিদ্যালয়ে আসতে পারছে না তাদের জন্য এক ধরনের বিদ্যালয়, পাশাপাশি তাদের কোনো ধরনের একটা পেশাতে দক্ষ করে তোলা, যেন একই সঙ্গে সে তার শিক্ষাটা পেতে পারে। যার যোগ্যতা আছে সে উচ্চশিক্ষায় যাবে, যার যোগ্যতা নাই সে যেন কারিগরিতে ঢুকতে পারে এবং তার একটা জীবিকার উপায় হয়, তার পরিবারের জীবিকার উপায় হয়, সেই ব্যবস্থা আমরা করছি। নিঃসন্দেহে একটি দারুণ উদ্যোগ। আমরা আবারও ফিরতে চাই মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান আপনার কাছে, যে ওয়াশ এবং স্যানিটেশন ব্যবস্থা নিয়ে আপনাদের আসলে গৃহীত পদক্ষেপ করি তৃণমূল পর্যায়ে এটা একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আগে আমরা আসলে এই বিষয়টা হয়তো অ্যাড্রেস সেভাবে করতে পারি নাই, কিন্তু আমরা বিগত যখন আমাদের PEDP 4 আমাদের প্রোগ্রামটি আসে তখন আমরা চিন্তা করলাম যে প্রত্যেকটি স্কুলে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মানসম্মত আমরা ওয়াশ ব্লক তৈরি করতে পারি। আমরা সেই লক্ষ্যে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং সেখানে আমাদের টার্গেট থাকে যে 50,000 স্কুলে আমরা ওয়াশ ব্লক আমরা নির্মাণ করব। তো আমার আরও 15,000-এর অধিক স্কুল রয়ে যায়। এই জন্য আমরা আরও 2টা প্রজেক্টের মাধ্যমে অবশিষ্ট স্কুলগুলোতেও ওয়াশ ব্লক নির্মাণের উদ্যোগ গ্রহণ করি। এই উদ্যোগের ফলে আমার নিরাপদ স্বাস্থ্য এবং স্যানিটেশন ব্যবস্থার কিন্তু 88% কিন্তু আমরা কভারেজ করে ফেলেছি। অবশিষ্ট যেটুকু আছে আমাদের প্রজেক্টগুলো যেহেতু চলমান, সুতরাং চলমান এই কাজগুলো শেষ হলে আশা করি খুব অল্প সময়ে আমরা শতভাগ স্কুলে আমরা নিরাপদ স্বাস্থ্য এবং স্যানিটেশন ব্যবস্থা আমরা করতে পারবো। পাশাপাশি আমাদের যে PEDP 4 যে প্রোগ্রামটি রয়েছে সেখানে আমরা নলকূপ স্থাপনের জন্য আমাদের 22,000 স্কুলে নলকূপ ছিল না, আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি এবং ইতোমধ্যেই আমরা অধিকাংশ স্কুলেই আমরা সুপেয় পানির ব্যবস্থা করেছি। আমাদের যেহেতু হিলি এরিয়া, যেখানে বিদ্যুৎ নেই বা দুর্গম, সেই জায়গাগুলোতেও কীভাবে সোলার প্যানেলের মাধ্যমে সেখানে বিদ্যুৎ এবং পানির সুপেয় পানির ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্যে আমরা একটি প্রজেক্ট গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা আপনার কাছে বা যে প্রশ্নটি রাখছে যে অবকাঠামো সুবিধার পাশাপাশি প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে ICT শিক্ষার যে বিষয়টি আছে সেটিও গড়ে তোলার তো গুরুত্বপূর্ণ। সেই জায়গায় প্রাথমিক শিক্ষা ICT এডুকেশন খাতে আপনাদের গৃহীত উদ্যোগগুলো কী কী আসলে? PEDP 4 নামে একটা প্রোগ্রামের কথা আপনারা হয়তো জানেন। সেই প্রোগ্রামের আওতায় সারা দেশের স্কুলগুলোর জন্য 65,000 ল্যাপটপ, এরপর 41,000 স্পিকার এবং 24,860টি মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এগুলোর মাধ্যমে ডিজিটাল কন্টেন্টও কিন্তু ডেভেলপ করা হয়েছে, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিগত বিভিন্ন সরঞ্জামের সাথে পরিচিত হতে পারে এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে। এছাড়া আমাদের একটি সফটওয়্যার সিস্টেম আছে, ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আমাদের যে বিপুল সংখ্যক জনবল রয়েছে, সেই শিক্ষক থেকে কর্মকর্তা কর্মচারী সবার সার্বিক তথ্য এখানে কিন্তু ইনপুট দেয়া হয়েছে এবং এটা একটা বিশাল একটা ডাটাবেস হিসেবে ব্যবহার হচ্ছে, যাতে আমরা জনবলের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো সে বিষয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে সময়বদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান আপনার কাছে যদি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে বর্তমানে কি কি প্রকল্প চালু আছে মন্ত্রণালয়ে? মানসম্মত শিক্ষা যদি আমরা ইনশিওর করতে চাই তাহলে কয়েকটি ভাগে আমাকে একটু ভাগ করতে হবে, যে শিক্ষার্থীরা কোথায় পাঠদান করছে, সেই স্কুলগুলোর অবকাঠামো কীরকম। তো আমরা এই অবকাঠামো যাতে শিশু বান্ধব হয় এবং চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করা যায়, এই লক্ষ্যে PEDP 4 প্রোগ্রামটি প্রায় শেষের দিকে। এখানে 32,000 কোটি টাকার প্রোগ্রামটি
এই বছর শেষ হয়ে যাবে। এর পাশাপাশি আমরা স্কুলগুলোর আরও চাহিদা ভিত্তিক প্রজেক্ট আরেকটি রয়েছে, যেখানে 8,000 কোটি টাকার প্রজেক্টটি সেটাও শেষ হচ্ছে, এবং নতুন জাতীয়করণকৃত স্কুলগুলোতে সেখানেও স্কুলগুলো নতুনভাবে তৈরি করার জন্য প্রায় 5,000 কোটি টাকার প্রজেক্ট, সেটাও শেষের পর্যায়ে। আমরা এর বাইরে আমরা যেটা করেছি সেটা হলো যে স্কুলের বাচ্চারা যাতে পুষ্টি পায়, তারা যেন স্কুলে গিয়ে স্কুল ফিডিংয়ের আওতায় আসে, মিড ডে মিলটা পায়, এই জন্য নতুন একটি প্রজেক্ট সরকার কিন্তু অ্যাপ্রুভাল করেছে। এই প্রজেক্টটি আগামী জুলাই থেকে শুরু হচ্ছে, এবং এই প্রজেক্টের ফলে 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 31,30,000 শিক্ষার্থী তারা প্রতিদিন দুধ, ডিম, কলা, পাউরুটি, ফর্টিফাইড বিস্কিট, মৌসুমি ফল, এই বিষয়গুলো কিন্তু তারা উপভোগ করতে পারবে। আমি বিশ্বাস করি যে তাতে করে শিক্ষার্থীদের একদিকে যেমন পুষ্টির চাহিদা মিটবে, অন্যদিকে স্কুলে তারা আরও বেশি করে মনোনিবেশ করতে পারবে। আর ঢাকা শহরে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে আমাদের দৃষ্টিনন্দন একটি প্রজেক্ট রয়েছে। আমরা সেই প্রজেক্টের ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুল আমরা উদ্বোধন করেছি, এবং প্রত্যেকটা স্কুল কিন্তু ইউনিক ডিজাইনের। আমরা আমাদের বাচ্চাদেরকে একটা ভালো পরিবেশ নিশ্চিত করার জন্য ঢাকা শহরেও আমরা এই প্রজেক্টটি আমরা নিয়েছি, যে প্রজেক্টটিতে আমাদের 11,592 কোটি টাকার যে প্রজেক্টে এটা চলমান আছে। আশা করছি যে এটা দ্রুতই আমাদের ঢাকা শহরের স্কুলগুলো সবগুলো আমাদের সুন্দর দৃষ্টিনন্দন স্কুলে পরিণত হবে। মাননীয় উপদেষ্টা, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটা যে মানসম্পন্ন শিক্ষার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে, নানা কথার কথা বলো, নানা প্রজেক্টের কথা বলো, আসলে এসব ক্ষেত্রে আমরা প্রত্যেকবার দেখি বেশ কিছু চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জগুলো কি আসলে মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে? আমাদের শিক্ষার উদ্দেশ্যটা কি? আমাদের শিক্ষার উদ্দেশ্য একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ। সেই বিকাশটা দৈহিক, মানসিক। আর মানসিক দিক যদি বলি, এর একটা জ্ঞানগত দিক রয়েছে, মূলত এটার দিকেই সবসময় বেশি জোর পড়ে আমাদের। কিন্তু তার পাশাপাশি তার একটা আবেগগত দিক রয়েছে, সেটাকে মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং তার নৈতিক দিক রয়েছে। এখন আমরা আমাদের প্রাথমিক শিক্ষাকে কীভাবে সাজাতে চাই, কিংবা কোনটাকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি? আমাদের বাচ্চারা সব দিক দিয়েই দক্ষ হয়ে উঠুক, সেটা আমরা চাই, কিন্তু সবচেয়ে নিম্নতম আমরা কী টার্গেট নির্ধারণ করছি সেটা আমি বলতে চাই, যেটা এইটুক হতে হবেই, যে একটা শিশু প্রথম ক্লাস 5-এ পাশ করবে, তার মধ্যে মিনিমাম কতটুকু চাই আমরা সেটা আমি নির্ধারণ করেছি। সেটা হচ্ছে একটা শিশু যখন ক্লাস 5 পাশ করবে, তখন সে তার মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে, এবং তার মনের ভাবটা সাবলীলভাবে লিখে প্রকাশ করতে পারবে। সে গাণিতিক প্রাথমিক নিয়মগুলো, যোগ বিয়োগ গুণভাগ, দক্ষ হয়ে উঠবে। এটা হচ্ছে মিনিমাম, যেন আমাদের প্রত্যেকটা শিশুই তা পারে। কোনো কোনো শিশু এর থেকে অনেক ভালো পারবে, সেটা ভালো, কিন্তু মিনিমাম টার্গেট হচ্ছে এইটা। আমাদের শিশুদের যেন স্বাস্থ্যগত বিকাশ ঘটে, সেজন্য আমরা খেলাধুলার উদ্যোগ নিচ্ছি, এবং তাদের যেন আবেগগত বিকাশ ঘটে, সেই জন্য বিভিন্ন শিল্প চর্চা, যেমন আপনার আঁকা, গান, নাচ, এই বিষয়গুলোর উদ্যোগ নিচ্ছি। আমরা নৈতিক শিক্ষা দিতে পারি ক্লাসে, আমাদের বিভিন্ন গল্পের মাধ্যমে, বিভিন্ন উপদেশের মাধ্যমে। কিন্তু শিশুদের নৈতিকতা গড়ে ওঠার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, পরিবেশ, এবং আমরা সেইগুলো নিশ্চিত করতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক, কারণ শিশুরা তার শিক্ষকের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী নিজেকে গড়ে তোলে। সেজন্য এটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। শিশুর অনুকরণ প্রিয়, অনুকরণ প্রিয়, দেখে শিখে তারা। তারপরে হচ্ছে যে স্কুলটা কীভাবে পরিচালিত হচ্ছে। একটা স্কুল যদি নীতি নিয়ম মতো চলে, বাচ্চারা কিন্তু সেই নীতি নিয়ম শিখে অভ্যস্ত হয়ে ওঠে, যেটা তার জীবনের পরবর্তী সময়ে প্রতিফলিত হয়। আর তৃতীয় দিক হচ্ছে পিয়ার রিলেশনশিপ, এক বাচ্চার সঙ্গে তার সম্পর্ক। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেইটা যেন ক্লাসে প্রতিফলিত হয়। যেমন আমরা প্রতিযোগিতাকে উৎসাহিত করছি, একই সঙ্গে সহযোগিতাকে, যেন ক্লাসে যৌথভাবে কোনো কোনো টাস্ক তারা করতে পারে, সেই সুযোগ রাখা এক। 2 নম্বর হচ্ছে তাদের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি সহযোগিতার জন্য মনোভাব গড়ে ওঠে। সেই জন্য বিভিন্ন ক্রীড়া, যেটা টিম আকারে তারা কাজ করতে পারে। যেমন আমাদের বিতর্ক প্রতিযোগিতা আমরা শুরু করছি প্রাইমারি স্কুলে, যেন একটা টিম ওয়েতে তারা কাজ করতে পারে, এই বিষয়গুলো উৎসাহিত করছি। আমাদের টার্গেট একটা শিশু তার দৈহিক, তার বুদ্ধিগত, তার হৃদয়বৃত্তিগত, তার নৈতিক সব দিক দিয়ে
বিকশিত হোক। আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, একজন শিশুর সবচেয়ে বড় ভূমিকা রাখে তার পরিবারের পরে স্কুলের শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষকরা। সেই শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে, সেই শিক্ষকদের বদলির ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? 2023 সালে আমরা 37,574 জন সহকারী শিক্ষক নিয়োগ করেছি। 24 সালে আমরা করেছি 14,484 এবং 25 সালে সহকারী শিক্ষক শরীরচর্চা এবং সহকারী শিক্ষক সঙ্গীত এ বিষয়ে কিন্তু সামনে আমরা 13,500 শিক্ষককে নিয়োগের কিন্তু পদক্ষেপ গ্রহণ করছি। এ লক্ষ্যে দ্রুততার সাথে কাজ চলমান রয়েছে। এছাড়া আমরা কিন্তু শিক্ষকদের যে বদলির বিষয়টা, এটা কিন্তু অনলাইন সিস্টেমে নিয়ে এসেছি এবং সম্প্রতি আমরা 3 মাসের জন্য এই অনলাইন যে বদলির কার্যক্রমটা চলমান করেছি এবং এখনও চলমান রয়েছে। তাতে এ পর্যন্ত 9,000 শিক্ষক কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বদলির সুযোগটা পেয়েছেন। আমরা চেষ্টা করছি বদলির কার্যক্রমটা পুরোপুরি অনলাইনে নিয়ে আসা, যাতে শিক্ষককে বদলির জন্য কোনো তদবিরে না যেতে হয়, হয়রানির শিকার না হতে হয়। এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করছি। একই সাথে শিক্ষকের যে পদ শূন্যতা যেগুলো রয়েছে সেগুলো তো নিয়োগের ব্যবস্থা নিচ্ছি। আবার প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য মামলার কারণে আমরা কিন্তু পদোন্নতিটা বিলম্বিত হচ্ছে। আমরা চেষ্টা করছি মহামান্য সুপ্রিম কোর্টে যে মামলাটা চলমান রয়েছে সেই মামলাটা হয়তো সামনে খুব তাড়াতাড়ি হিয়ারিংয়ের ডেটের মাধ্যমে নিষ্পত্তি হয়ে গেলে আমরা সারা বাংলাদেশে 31,000 প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষক থেকে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং যে 31,000 পদ শূন্য হবে সেগুলোতেও আমরা কিন্তু নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে পারবো। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। শেষে তার একটু যুক্ত করতে চাই, তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে আপনারা কি কার্যক্রম পরিচালনা করছেন? পেশাগত দক্ষতা উন্নয়নে বর্তমানে আমাদের যে 67টা পিটিআই রয়েছে সেই পিটিআইগুলোতে 10 মাস মেয়াদি বেসিক ট্রেনিং ফর প্রাইমারি টিচার্স, যেটাকে সংক্ষেপে বিটিপিটি বলা হয়, এই প্রশিক্ষণটা চলমান রয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট এর আওতায় মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া আপনারা জানেন যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ নামে ময়মনসিংহে আমাদের যে প্রতিষ্ঠানটা রয়েছে সেখানেও ফাউন্ডেশন ট্রেনিং থেকে শুরু করে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য বিভিন্ন বিষয়ে সারা বছর ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের ব্যবস্থা গৃহীত হয়ে আসছে। আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবকাঠামো দিকের বাইরে মানসম্মত শিক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী বলে মনে করেন আপনি? আমার কাছে যেটা প্রধান চ্যালেঞ্জ মনে হয় এই মুহূর্তে, সেটা হলো যে আমরা প্রাথমিক শিক্ষার যে মান, যে একজন পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট যখন পঞ্চম শ্রেণী পাশ করে বের হচ্ছে, তো তার যে মানটা থাকার কথা সেই মানটা আমরা আসলে ইনশিওর করতে পারছি কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জ। তো এই লক্ষ্যে কিন্তু আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। তন্মধ্যে অন্যতম ছিল যে বিগত সরকারের সময় কিছু পরিকল্পনায় কিছু ত্রুটি বলে আমাদের জনগণ ভাবে, তন্মধ্যে অন্যতম হলো যে পরীক্ষা পদ্ধতিটা বাতিল করা। তো আমরা আবার প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতিটি চালু করেছি। আমরা বাচ্চারা যাতে আরও বেশি উৎসাহিত হয় এজন্য বৃত্তি পরীক্ষার কিন্তু আমরা নিতে যাচ্ছি। বাচ্চারা স্কুলে অনেকটা সময় যাতে থাকে এবং পুষ্টির চাহিদা মেটে, এই জন্য কিন্তু আমরা স্কুল ফিডিংয়েরও ব্যবস্থা করেছি। আমরা বাচ্চারা যাতে একদম জানুয়ারি মাসেই তারা ভালো মানের বই পায় সেই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি। তো আমাদের আরও চ্যালেঞ্জ আছে কিছু। তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হলো যে শিখন সময়টা। আপনি যদি একটু দেখেন যে তাহলে মাত্র 182 দিন আমার স্কুলের বাচ্চারা কিন্তু স্কুল করে, যেটা বাইরের দেশগুলোতে 220 দিন তারও বেশি করে বছরে। তো সুতরাং এখানে শিখন সময়টা আমাদের বাড়ানোটা এটা একটা বড় চ্যালেঞ্জ। আর আমরা এই জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোগও গ্রহণ করছি যাতে আগামী দিনে শিখন সময়টা আমরা বাড়াতে পারি। আর পাশাপাশি যে জায়গাটা একটু আমি বলতে চাই যে আমাদের অন্যতম আর একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা যে পরিমাণ ট্রেনিং দিচ্ছি শিক্ষকদেরকে, সেই ট্রেনিংয়ের যে লব্ধ জ্ঞানটা কিভাবে আসলে প্রতিষ্ঠানেও তার প্রতিফলন ঘটানো যায় সেটাও আমাদের একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তবে আমাদের এখন সাম্প্রতিক সময় যে আমরা উদ্যোগগুলো গ্রহণ করেছি, আমি আশা করছি যে ইনশাল্লাহ আমরা উত্তরণ করতে পারবো
আর সর্বোপরি যে জায়গাটা আমি অনুরোধ করব, আসলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন শুধুমাত্র এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে সম্ভব নয়, সকলের আসলে সামষ্টিক এখানে সহযোগিতা প্রয়োজন। তো আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যেখানে আছি আমরা যেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আমরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মাননীয় উপদেষ্টা আপনার কাছে আবারও ফিরতে চাই, সেটি হচ্ছে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতের কথা আমরা বলছি, সেই নিশ্চিতকরণে আসলে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন এখন পর্যন্ত? আমাদের স্কুলগুলোতে মাত্র 182-85 দিন খোলা থাকে। গুরুত্বপূর্ণ একটি দিক আসলে, এটা বিশাল গুরুত্বপূর্ণ দিক, কিন্তু এটা কেউ খেয়াল করে না। আরেকটা দিক হচ্ছে আমাদের অনেকগুলো স্কুল 2 শিফটে চলে, এতেও কিন্তু কন্ট্রাক্ট আওয়ার কম হয়ে যায়। আমরা স্কুলগুলোকে ক্রমান্বয়ে 1 শিফটে আনার চেষ্টা করছি। আমাদের যেটা হয় যে প্রথমে আওয়ারে ধরেন এই 3 পর্যন্ত, তারপরে 4-5, তো ভাগ হয়ে যাওয়াতে টাইমটা কমে যায়, বুঝলেন, ক্লাসের আওয়ারটা একটু কমে যায়। যদি 1 শিফট হয় তাহলে ক্লাসের আওয়ারটা একটু বাড়ে। আরেকটা প্রসঙ্গ হচ্ছে আমাদের যে শিক্ষক ছাত্রের অনুপাত, সেটা আন্তর্জাতিক মানদণ্ডে সন্তোষজনক, কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। ফাঁকিটা হচ্ছে আমাদের কোনো স্কুলে ছাত্রের তুলনায় শিক্ষক কম, কোনো স্কুলে ছাত্রের তুলনায় শিক্ষক বেশি, এবং এটা সমতা আনার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে আমাদের অনেক সামাজিক বাধা। কারণ আমাদের সমাজে সবাই শহরে থাকতে চায়, ফলে যিনি শিক্ষক উনি চাকরি পাচ্ছেন উপজেলার কোটায়, কিন্তু চাকরির পরেই উনি চাবেন যে আমি নগরের দিকে নগরে চলে যাই, নগরের প্রভাব এবং সেই জন্য সবসময় একটা তদবিরের চাপে থাকতে হয় আমাদের। এটা বড় সমস্যা। ফলে আমরা এটা নিশ্চিত করতে পারি কিনা, ফলে ভালো শিক্ষা দিতে গেলে পরে এসেনশিয়াল যে জিনিসটা ছাত্র শিক্ষকের সম্পর্ক, একটা হচ্ছে কন্ট্রাক্ট আওয়ার বাড়ানো, আরেকটা হচ্ছে আমাদের এই প্রপোর্শনটাকে ঠিক করা। এটা গুরুত্বপূর্ণ মনে হয় আমাদের কাছে। আরেকটা বিষয় যেটা মনে হয় আমাদের ম্যানেজমেন্টের যেটা মারাত্মক ত্রুটি, সেটা বেশিরভাগ ওভার সেন্ট্রালাইজড। যেমন ধরুন পঞ্চগড়ে খুব ঠান্ডা পড়েছে, সেজন্য সারা দেশে তো আর বন্ধ দেওয়া দরকার নাই। আর ভোলাতে সাইক্লোন হয়েছে, সেজন্য তো সারা দেশে বন্ধ দেওয়া দরকার নাই। আমাদের কিন্তু অনেক সময় আমরা এই লোকাল পরিস্থিতি মোকাবেলা করার জন্য সমস্যা হয়। তারপরে ধরুন স্কুলে যে বিল্ডিং হবে, কোন জায়গাতে এটা হবে, এটা মানটা ঠিক হচ্ছে কিনা, আমাদের লোকালি এক ধরনের ইনভলভমেন্ট প্রয়োজন, স্কুলগুলোকে ইনভলভ করা চাহিদা। দেখা যাবে যে একটা স্কুলে প্রয়োজন নাই বিল্ডিংয়ের, সেখানে একটা বিল্ডিং হয়ে যাচ্ছে, যেখানে প্রয়োজন আছে সেখানে হচ্ছে না। ফলে এই ওভার সেন্ট্রালাইজড হওয়ার জন্য অনেক রকম সমস্যা হয়। এইটা একটা উদ্যোগ আমাদের, যে আমরা কতটুকু ডিসেন্ট্রালাইজড করতে পারি। যেমন এবার যে আমরা স্কুলের রুটিন করেছি, এই রুটিনে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যে ওইখানকার প্রধান শিক্ষক প্রয়োজন মোতাবেক এটাকে মডিফাই করতে পারবেন। আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই, বিভিন্ন জায়গায় যে বৈষম্যের কথা আমরা বলছি, বৈষম্য নিরসনে আপনাদের যে পদক্ষেপগুলো হচ্ছে সেটি এবার জানতে চাইবো। সেই সাথে জানতে চাইবো প্রাথমিক শিক্ষা নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমরা আসলে বৈষম্য নিরসনের যে পদক্ষেপগুলো গ্রহণ করছি সেটা হচ্ছে যে পদোন্নতির বিষয়টা ত্বরান্বিত করা, এই বিষয়টা আমরা দেখছি। এছাড়া আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও রয়েছে যেগুলো জরাজীর্ণ এবং মেরামত অযোগ্য, সেগুলোতে অবকাঠামোর উন্নয়নের বিষয়টা, নতুন ভবন নির্মাণের বিষয়টা রয়েছে। এছাড়া শহর গ্রাম নির্বিশেষে আমরা কিন্তু যে পরিকল্পনা গ্রহণ করেছি, আগে ছিল যে একখানে স্কুল ভবন আর একখানে ওয়াশ ব্লক। আমরা পরবর্তীতে যে সকল প্রজেক্ট গ্রহণ করব সবগুলোতে একই ভবনের মধ্যে অ্যাটাচ টয়লেট থাকবে, এবং সেখানে আমরা কিন্তু ছেলে এবং মেয়েদের যে ওয়াশ ব্লক কর্নার, এটা কিন্তু পুরোপুরি আলাদা করে দিয়ে দেব, এই ধরনের বিষয়টা আছে। এছাড়া আমরা আরেকটা বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি, একটা ক্লাসে যদি আমরা ভিজিটে যাই তাহলে দেখব যে সেখানকার সার্টেন কিছু শিক্ষার্থী আছে অ্যাডভান্স লেভেলের, কিছু আছে মাঝারি, আর কিছু আছে একবারে পিছিয়ে পড়া। আমরা পিছিয়ে পড়া এবং মাঝারি পর্যায়ের যারা শিক্ষার্থী আছে তাদেরকে টার্গেট করে ডিসেম্বর মাস পর্যন্ত একটা ক্রাশ প্রোগ্রামের মতো নিতে চাচ্ছি, যেখানে একই সাথে আমরা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের দিকে এক্সট্রা মনোযোগ দিয়ে তাদেরকে তাদের অবস্থার উন্নয়নের জন্য আমরা কাজ করব। আমাদের প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে কারা আসবেন? যারা প্রাথমিক শিক্ষায় শিক্ষকতা করতে চান, এজন্য তারা যাতে প্রি সার্ভিস ট্রেনিং নিয়ে আসেন। ট্রেনিং নিয়ে আসার পরে আমাদের এখানে প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ করেন, তাহলে কি হবে? আমরা কিন্তু আগ্রহী শিক্ষকদের পাবো যারা শিক্ষকতা করতে চান। এই বিষয়টা কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে। এছাড়া আমাদের প্রাথমিক শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য বেশি বেশি করে প্রশিক্ষণের
ব্যবস্থা গ্রহণটা, এটাও কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছি। একই সাথে আমাদের যে পিটিআইগুলো রয়েছে, এই পিটিআই এর সক্ষমতা বৃদ্ধি করা দরকার। যে বিটিপিটি ট্রেনিংটা 10 মাস মেয়াদি, একটা পিটিআই হয়তো 2টা বা 3টা বছরে ট্রেনিং এর বেশি করতে পারে না। কিন্তু যদি আমরা সক্ষমতা বৃদ্ধি করি, ভবনের সংখ্যা বৃদ্ধি করি, এছাড়া সেখানে আধুনিক তথ্য প্রযুক্তির সরঞ্জামগুলো দেই, তাহলে কিন্তু একই সাথে 5টা 6টা করে ট্রেনিং ওখানে সম্ভব হবে। এবং একই সাথে তথ্য প্রযুক্তিগত দিক থেকে যদি আমরা প্রশিক্ষণগুলোর আয়োজন করি, তাহলে আমরা কিন্তু শিক্ষকদের মধ্যে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও আমরা কিন্তু আশানুরূপ একটা অবস্থা আমরা কিন্তু দেখতে পারবো বলে আমি আশা করছি। একটা শিশুর মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষাটা নিয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম কিন্তু অতীতে আমরা দেখেছি পরীক্ষামূলক নানা রকম কাজ করা হয়েছে, বারবার পদ্ধতি চেঞ্জ করা হয়েছে। এতে করে হয় কি শিশুতে যে শিক্ষার যে বিকাশ সেটা কিন্তু সঠিকভাবে হয় না। ঠিক তেমনি অভিভাবকদের মধ্যে একটা শঙ্কা কাজ করে কিভাবে শিক্ষা পদ্ধতি একটা শিশুর যে প্রাথমিক শিক্ষাটা কিভাবে সেটি সুসম্পন্ন করা হবে। সেই জায়গা থেকে সেই নিরিখে আপনারা কি কি পরিকল্পনা বর্তমানে নিয়েছেন, আপনাদের গৃহীত পদক্ষেপ সমূহ কি, এবং এই জায়গায় আসলে আপনার বক্তব্য আমরা শুনতে চাই। আমরা রাতারাতি কোনো পরিবর্তনের দিকে যেতে চাচ্ছি না, এবং নিয়ম হচ্ছে আপনি যদি চেঞ্জ করতে চান সেটা যেন কখনোই 10%-এর বেশি না হয় চেঞ্জটা। ফলে আমরা যদি দূরবর্তী কোনো উদ্যোগও থাকে যে আমরা এমন করতে চাই, এর মানে এই না আমি কালকে এটা শুরু করব, আমি ওই লক্ষ্যে আস্তে আস্তে আগাবো। এটা হচ্ছে আমাদের ব্যাপার। আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বলি, সেই অনুযায়ী কিন্তু আমাদের অনেক পরিবর্তন করা দরকার। কিন্তু পরিবর্তন করতে গেলে দেখতে হবে আমার যে কাঠামো রয়ে গেছে, আমার যে অভিভাবক রয়ে গেছে, আমাদের সক্ষমতা সবকিছু মিলে আমি কোত্থেকে কিভাবে আগাতে পারি, আমরা সেইভাবে আগাবো। এটা হচ্ছে কি আমার অবস্থা। আর আমি এই বিশেষ দিবস উপলক্ষে খুব জোরালো ভাষায় কতগুলো কথা বলতে চাই। একটা প্রসঙ্গ হচ্ছে যে আমাদের সব পরিচালনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে স্টেক হোল্ডার বা অংশীজন অভিভাবক, তারা কিন্তু অনুপস্থিত। আমরা তাদের সম্পৃক্ত করতে চাই আমাদের বিদ্যালয়গুলোতে। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা, বিশেষত সরকারি যে অংশটুকু, সেইখানে এখন আসছে কারা, এখন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ঘরের সন্তানরা আসছে। ফলে আমরা যদি প্রাথমিক শিক্ষা সত্যি উন্নতি করতে পারি, তাহলে সামাজিক বৈষম্য নিরসনে এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে। ফলে আমি আশা করব আমাদের দেশে যারা নীতি নির্ধারক তারাও, সাধারণ মানুষ যারা তারাও সবাই ওই বিষয়টাতে একটা ঐক্যমত্যে আসবেন, যেন আমরা আমাদের প্রাথমিক শিক্ষাটাকে সত্যিকার অর্থেই ডেভেলপ করতে পারি। আমাদের শিশুরা প্রাথমিক পাশ করে সত্যিকার অর্থেই সাক্ষর হয়ে উঠতে পারে এবং উপযুক্ত এক ধরনের নীতি নিয়ে তারা বড় হয়ে ওঠে, নৈতিক মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। এই মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসেবে আপনি প্রাথমিক শিক্ষাটাকে আসলে কোন জায়গায় দেখতে চান অদূর ভবিষ্যতে? আমার টার্গেট খুব বেশি না। আমাদের শিশুরা এটাকে বলে শিক্ষাগত দারিদ্র্য, লার্নিং পভার্টি। এই পভার্টি নিয়ে তারা হাই স্কুলে যাচ্ছে, সেখানে ভালো করতে পারছে না। কিন্তু আমাদের এমনই একটা দুর্ভাগ্য বিষয়, আমরা পরীক্ষার বিষয়গুলো এমন করে রাখতেছি, সমানে জিপিএ 5+ পেয়ে যাচ্ছে, 5 পাচ্ছে, কিন্তু ভার্সিটির পরীক্ষাতে 90% এই যে আবার ভার্সিটির পরীক্ষা হলো, ভর্তি পরীক্ষা, 90% মানুষ পাসই করতে পারতেছে না পরীক্ষাতে। এর মানে একটা ফাঁকি রয়ে গেছে। আমি এই ফাঁকি পছন্দ করি না। আমি চাই সত্যি অর্থে মানুষ শিখুক, এবং এটা যদি করতে পারি জানবেন দেশের জন্য অনেক বড় একটা ডেভেলপমেন্ট হবে। সবশেষ যে বিষয়টা আমি আপনার কাছ থেকে বলবো, এই জায়গায় যে প্রাথমিক যে মূল জায়গায় যে সমস্যাটা, সেই জায়গায় চিহ্নিত যেহেতু করেছেন, অর্থাৎ সমাধানও নিশ্চয়ই আছে, সেটা নিশ্চয়ই রাতারাতি হবে না। সেই জায়গায় আপনার পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা জাতির কাছে, অভিভাবকদের কাছে, সর্বোপরি পুরো শিক্ষক সমাজের কাছে? আমার মেসেজটা খুব স্পষ্ট। সেই ক্ষেত্রে অভিভাবকরা যেটা করবেন, আমরা তাদের ইনভলভ করব। তারা বাচ্চাদের সঙ্গে যুক্ত হবেন, তার বাচ্চা কেমন পড়ছে, স্কুলের সঙ্গে এটা যুক্ততা রাখবেন, এটা আমরা অভিভাবকদের কাছে বলবো। আর আমি অন্যদের বলবো যারা কন্ট্রিবিউট করতে পারেন, যেন আমাদের পথটা সুগম হয়। আমরা যা সমস্যা সমাধানের জন্য যার কাছে যে সহায়তাটা চাই, তারা যেন দয়া করে আমাদের সেই সহায়তা করেন, যেন আমরা আগাতে পারি। অসংখ্য ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান। আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় আজকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ টেলিভিশনে বিশেষ আলোচনা অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, সেই সাথে আপনাদের যে ভাবনাগুলো, আপনাদের যে পরিকল্পনাগুলো, আপনাদের যে মিশনগুলো এবং প্রাথমিক শিক্ষা নিয়ে আপনাদের যে ধারণাগুলো, সেগুলো আমাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দর্শক, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025 উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে। শুভেচ্ছা সবাইকে।